আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি ভালো আছেন। ঢাকা ক্যান্টনমেন্টের ভেতরে এক ধরনের গুমোট পরিস্থিতি, অনিশ্চয়তা, শঙ্কা, একটা দম বন্ধ করা পরিস্থিতি বিরাজ করছে। এর মধ্যে সম্প্রতি যুক্ত হয়েছে সিনিয়র কিছু কর্মকর্তার সাথে জুনিয়র কিছু কর্মকর্তার দ্বন্দ্ব। এই দ্বন্দ্বটি মূলত শুরু হয়েছে নির্বাচনকে কেন্দ্র করে। যারা ফরমেশন কমান্ডার অর্থাৎ ব্রিগেডিয়ার এবং তার উপরের র্যাঙ্কে যারা আছেন, তারা চাইছেন যে ডক্টর ইউনূস জাতীয় নির্বাচন দিয়ে, একটা সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে তিনি বিদায় নিক এবং সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনীও ব্যারাকে ফিরে আসুক। কিন্তু অন্যদিকে একটা জুনিয়র সেনা কর্মকর্তারা এরা চাইছে যে ডক্টর ইউনূস ৩-৪ বছর সময় লাগে লাগুক, তারপরে সুবিধা মতো সময় একটা নির্বাচন দেওয়া যাবে। এই যে জুনিয়র গ্রুপটা যারা ডক্টর ইউনূসকে সময় দিতে চায়, এদের পেছনে কিন্তু ইন্ধন যোগাচ্ছে কিছু সাবেক সেনা কর্মকর্তা। তার মধ্যে যেমন লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর, কর্নেল শহীদ, মেজর দেলোয়ার, মেজর জিয়া, মেজর আফ্রিদি, এরকম কয়েকজন জড়িত আছে। এই যে নামগুলো বললাম, এদের অনেকেই আবার বিভিন্ন আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠীর সাথে জড়িত। এরাই জুলাই আগস্টের তথাকথিত বিপ্লবে স্নাইপার রাইফেল সহ অন্যান্য আগ্নেয়াস্ত্র সরবরাহ করেছিল। এরা ক্যান্টনমেন্টে এইসব তরুণ সামরিক কর্মকর্তাদের বিভিন্নভাবে উস্কানি দিচ্ছে এবং এদের এক অংশ এমনও প্ল্যান করেছে যে তারা রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু, সেনা প্রধান, নৌবাহিনী প্রধান এবং বিমান বাহিনী প্রধান, এদের সবাইকে ক্ষমতাচ্যুত করতে চায় এবং এর জন্য প্রয়োজনে তারা একটা সেনা বিদ্রোহেরও প্রস্তুতি ভেতরে ভেতরে নিচ্ছে এবং তাদের সম্ভাব্য বিদ্রোহর দুটো তারিখ তারা ঠিক করেছে। প্রয়োজনে একটা সেনা বিদ্রোহেরও পরিকল্পনা করছে। ঢাকা ক্যান্টনমেন্টে যতদূর জানি ২৭টি অস্ত্রাগার আছে, একটু কম বেশি হতে পারে। তো এই অস্ত্রাগারগুলো নিরাপত্তাটা নিশ্চিত করতে হবে। এবার কোনো কারণে যদি ঢাকা ক্যান্টনমেন্টে একটা সামরিক অভ্যুত্থান বা এরকম বিপ্লব প্রতিবিপ্লব হয়, তাহলে একটা ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে। এদিকে ক্যান্টনমেন্টের পরিস্থিতি আমি শুরুতেই বলেছি বেশ নাজুক। ক্যান্টনমেন্টে আমরা দেখেছি যে সেনা কর্মকর্তারা বিভিন্ন রাজনৈতিক দলে উপদলে বিভক্ত। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সামরিক কর্মকর্তাকে নিয়ে বিভিন্ন অপপ্রচার চলছে। একটি বৈরী দেশের গোয়েন্দা সংস্থাও এই ক্যান্টনমেন্টের ভেতরে বিভিন্ন রকমের অপতৎপরতা চালাচ্ছে এবং এর ফলে যেটা হয়েছে যে সেনাবাহিনীর মধ্যে, অন্যান্য বাহিনীর মধ্যে যে চেইন অফ কমান্ডটা থাকে, একটা ডিসিপ্লিন ফোর্সের জন্য যেটা খুব জরুরি, সেই চেইন অফ কমান্ডটা কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। এদিকে সামরিক যে গোয়েন্দা সংস্থা আছে ডিজিএফআই, তারা রুটিন কাজের বাইরে তেমন কিছু করছে না। দেশ জুড়ে যে এরকম অরাজকতা চলছে, এরকম বিভিন্ন রাজনৈতিক দলের উপরে নিপীড়ন চলছে, আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে, এই রিপোর্টগুলো কিন্তু তারা চেপে যাচ্ছে বা ওভাবে সংগ্রহ করছে না। এর এর আরও যেটা অ্যালার্মিং, যে কিছু ডিজিএফআই অফিসার নাকি মিসিং। তো এই অবস্থায় একটা টেনশন, একটা টেন্সড সিচুয়েশন বিরাজ করছে। এর মধ্যে আবার জামাতে ইসলাম এবং হিজবুত তাহরির তারা তাদের রাজনৈতিক অপতৎপরতা চালাচ্ছে। যেমন এই মিরপুর আর মহাখালী ডিওএইচএসে জামাতের নেতাকর্মীরা কিছু সেনা কর্মকর্তাদের সাথে রেগুলার মিটিং করছে, পাঠচক্র করছে এবং গোলাম আজমের ছেলে যে ব্রিগেডিয়ার আজমি, তারপরে হাসান নাসির, রুশদ, এরকম আরও কয়েকজনের নাম শোনা যাচ্ছে। এরা জামাতের পক্ষ থেকে নিয়মিত সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে যোগাযোগ রাখছে। হিজবুত তাহরিরও থেমে নেই, তারাও সেনা কর্মকর্তাদের সাথে নিয়মিত মিটিং করছে, তাদের রাজনৈতিক তৎপরতা চালাচ্ছে, তারাও মিটিং করছে, আর্মি মেসেও মিটিং করছে। অ্যালার্মিং হলো যে এই যে তৎপরতাগুলো, এর মধ্য দিয়ে
আর্মির ডিসিপ্লিন তো অ্যাফেক্টেড হচ্ছেই, আবার এসব নিয়ে জামাত এবং হিজবুত তাহরির মধ্যেও কিন্তু একটা দ্বন্দ্ব দেখা গেছে। ওদিকে প্রাক্তন সামরিক অফিসারদের যে ক্লাবটা রয়েছে মহাখালীতে, রাওয়া ক্লাব, এই রাওয়া ক্লাবে নিয়মিত মিটিং হচ্ছে এবং এখানে মিটিং করে এই অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তারা শেখ হাসিনার বিরুদ্ধে নানা রকমের ফন্দি ফিকির করছে, নানা রকমের ষড়যন্ত্র করছে। রাওয়া ক্লাব হ্যাজ টার্নড ইনটু অ্যান অ্যান্টি আওয়ামী লীগ ক্লাব অর অ্যান্টি শেখ হাসিনা ক্লাব। তো এটাও সামরিক বাহিনীর জন্য খুব সুখবর নয়। আমরা 1975 সালের নভেম্বরের কথা আমাদের মনে আছে, সেখানে অভ্যুত্থান, পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে যে রক্তক্ষয় হয়েছিল, আমরা চাই না এরকম কিছু অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির উদ্ভব হোক, আবার সেনা ছাউনিতে রক্তপাত হোক। সুতরাং এখন আমাদের উচিত হবে যারা ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তা রয়েছেন যে সেনাবাহিনীর চেন অফ কমান্ডকে স্টাবলিশ করা এবং এইসব যে অপতৎপরতাগুলো চলছে এগুলোকে চিহ্নিত করে অবশ্যই অ্যাজ আর্লি অ্যাজ পসিবল স্টপ করতে হবে। কারণ আমি এই তথ্যগুলো খুব বিশ্বাসযোগ্য সূত্র থেকে পেয়েছি। আমি খুব নিশ্চিত না হলে আমি এরকম একটা স্পর্শকাতর বিষয় নিয়ে আপনাদের সামনে আসতাম না। আমি আজকে কারণেই কথা বললাম যে এই রক্তপাতগুলো এড়ানো হোক। আমাদের সেনাবাহিনী একটা পেশাদার বাহিনী হিসেবে কিন্তু সারা বিশ্বে সম্প্রতি তারা তাদের সুনামটা প্রতিষ্ঠা করেছিল। যদিও রিসেন্টলি তাদের কিছু কর্মকাণ্ডে তারা বিতর্কিত হয়ে উঠছে, কিন্তু এটা এখনই ঠেকাতে হবে। আমাদের সেনাবাহিনী দেশের গর্ব, তারা সার্বভৌমত্ব রক্ষার দায়িত্বে নিয়োজিত এবং তারা তাদের কাজগুলো করুক। সেনাবাহিনী যত দ্রুত সম্ভব ব্যারাকে ফিরে যাক, তাদের পেশাদারিত্ব বজায় রাখুক এবং ক্যান্টনমেন্টে আর যেন কোনো রক্তপাত না হয়, যেটা আমরা 70-এর দশকে দেখেছি, সেরকম কিছু যেন না ঘটে এই প্রত্যাশা করছি। আজ এ পর্যন্তই। একটা ঘটনা এমন ঘটেছে গতকাল 7 ফেব্রুয়ারিতে, যেটা সরাসরি বাংলাদেশের সঙ্গে যুক্ত নয় ঠিকই, মানে এটা বাংলাদেশের সাথে সরাসরি প্রত্যক্ষভাবে যুক্ত নয়, কিন্তু পরোক্ষভাবে এর একটা বিরাট প্রভাব বাংলাদেশের উপর এসে পড়তে চলেছে। সেই প্রভাবটা নিয়ে এখনকার আলোচনা। খবরটার কিছুই নয়, একটি মানচিত্র। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়েছে, এ খবর আপনারা জেনে গেছেন ইতিমধ্যে। কিন্তু এই বাণিজ্য চুক্তির পর আমেরিকার বাণিজ্য প্রতিনিধি দপ্তর ভারত মার্কিন অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির ঘোষণা দিতে গিয়ে ভারতের যে অফিসিয়াল মানচিত্র প্রকাশ করেছে, সেখানে পুরো জম্মু কাশ্মীর, গিলগিট বালতিস্তান, তথাকথিত পাক অধিকৃত কাশ্মীর, যাকে পাকিস্তান আজাদ কাশ্মীর বলে, এবং চীনের দখলে থাকা আকসাই চীন, এই সব কিছু যেটা ভারতের সাধারণ মানচিত্রে থাকে, সেটা আমেরিকা সেই মানচিত্রটা পুরোপুরি সেটা প্রকাশ করে দিয়েছে তাদের দপ্তর থেকে। এই সব কিছুকেই তারা দেখিয়েছে ভারতের অংশ হিসেবে। এর আগে মার্কিনীদের যে সরকারি মানচিত্রে সাধারণত পিওকে মানে পাক অকুপায়েড কাশ্মীর ও আকসাই চীনকে আলাদা বা বিতর্কিত অঞ্চল হিসেবে ডটেড লাইন বা আলাদা শেড দিয়ে দেখানো হতো। এবার সে বিতর্কিত সীমানা চিহ্ন একেবারেই নেই। এটা তাই নিছক গ্রাফিক্সের ভুল নয়, বরং এক ধরনের সিগন্যাল দেয়া, রাজনৈতিক বার্তার সিগন্যাল দেয়া মানচিত্র। ভারতীয় এবং আন্তর্জাতিক বেশ কয়েকটি বিশ্লেষণ এটাকে খোলাখুলি পাকিস্তান ও চীনের প্রতি কূটনৈতিক বার্তা বলেই পড়ছে। কেন আমেরিকা এমন মানচিত্র দিল তার অফিসিয়াল কোনো ব্যাখ্যা নেই, সেটা থাকার কথাও নয়। তবে বার্তা পড়ে নেওয়াটা কিন্তু খুব কষ্টকর নয়। পৃথিবী জুড়ে এর যে ব্যাখ্যাগুলো চলছে সেগুলো মোটামুটি এরকম। এক,
ভারতের প্রতি কৌশলগত সমর্থনের প্রদর্শন। মানচিত্রটি এসেছে ঠিক সেই সময় যখন ভারত মার্কিন বাণিজ্য চুক্তির মাধ্যমে দুই পক্ষ শুল্ক মানে মার্কিনিরা শুল্ক 50% থেকে কমিয়ে আনছে প্রায় 18% লেভেলে, এবং বেশ কিছু শুল্ক তো বেশ কিছু পণ্য ভারতের ফার্মাসিউটিক্যালস ইত্যাদি তো বটেই, যেগুলো হচ্ছে অলরেডি এগুলো 0% রয়েছে। ভবিষ্যতে যখন পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির দিকে যাওয়ার ঘোষণাও মার্কিনিরা দিচ্ছে। একই সঙ্গে ইন্দো প্যাসিফিক কোয়াড চিপস যে সাপ্লাই চেন ডিফেন্স টেকনোলজি ট্রান্সফার সবখানেই আমেরিকা এখন ভারতকে অ্যাঙ্কার পার্টনার হিসেবে। দ্বিতীয়ত পাকিস্তান ও চীনের প্রতি বার্তা। বেশ কিছু রিপোর্ট সরাসরি লিখেছে এটা পাকিস্তানের জন্য ডিপ্লোম্যাটিক ঝটকা। বিশেষত আসিম মুনির এবং প্রেসিডেন্ট ট্রাম্পের মধ্যে যে সাম্প্রতিক ভীষণ রকমের প্রণয় দেখা গিয়েছিল, সেই প্রণয় যে এভাবে বিচ্ছেদে রূপান্তরিত হওয়ার জায়গায় এসে পৌঁছবে এটা কেউ বুঝতে পারেনি। এবং চীনের জন্য একটা স্পষ্ট ইঙ্গিত যে আকসাই চীনের মানে লাদাখের যে অংশ চীন দখল করে নিয়েছিল, আকসাই চীনের প্রশ্নে ওয়াশিংটন ভারতের বয়ানকে মেনে নিচ্ছে। এর আগে পাকিস্তান 2020 সালে নিজের এক রাজনৈতিক মানচিত্রে পুরো জম্মু কাশ্মীর এমনকি গুজরাটের জুনাগড় পর্যন্ত তাদের নিজেদের বলে দেখিয়েছিল। চীন তারা কি করেছিল, 2023 সালে স্ট্যান্ডার্ড ম্যাপ দিয়ে অরুণাচল ও আকসাই চীনের ওপরে তাদের নিজেদের দাবি পেশ করেছিল, বলেছিল ওটা তাদের এলাকা। এখন সেই মানচিত্র যুদ্ধে আমেরিকা এই প্রথমবারের মতো সরাসরি ভারতের পক্ষে দাঁড়ালো, এই প্রথম সরাসরি। 3 নম্বর, ভারতের দীর্ঘদিনের অভিযোগ মিটিয়ে দিল আমেরিকা। ভারত বহু বছর ধরে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সমেত আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে অভিযোগ করে আসছিল যে তাদের মানচিত্রে ভারতের সীমানা ঠিকভাবে দেখানো হয় না। বিশেষ করে জম্মু কাশ্মীর, আকসাই চীন, অরুণাচল এসবগুলো অনেক সময় ডটেড লাইন দিয়ে আলাদা করে দেখানো হচ্ছিল। নতুন মানচিত্র কার্যত সেই ভারতীয় অভিযোগকে স্বীকার করে কারেক্টেড ম্যাপ সংশোধিত মানচিত্র হিসেবে হাজির হয়েছে। চতুর্থত, ট্রাম্প প্রশাসনের অভ্যন্তরীণ রাজনীতি ও ডায়াসপোরা ফ্যাক্টর, সেটা কি দেখা যাক। বর্তমান ট্রাম্প প্রশাসন ভারত মার্কিন ট্রেড ডিলকে নিজেদের সাফল্য হিসেবে প্রজেক্ট করছে এবং ভারত আমেরিকার ভোট ব্যাংকের কাছে জিও স্ট্র্যাটেজিক যে প্রো ইন্ডিয়া ইমেজ তৈরি করাটাও তাদের রাজনৈতিক হিসাবের অংশ। এই ধরনের মানচিত্র ডায়াসপোরা সেন্টিমেন্ট, হিন্দু ন্যাশনালিস্ট সেগমেন্ট এবং ভারতীয় মেইন স্ট্রিম মিডিয়ায় খুব পজিটিভ একটা রিসেপশন তৈরি করে, যা অভ্যন্তরীণ রাজনৈতিক লাভও এনে দেয়। যদিও এটা সোর্স হিসেবে লেখা নয়, তাহলেও এটা সামঞ্জস্যপূর্ণ একটা বিশ্লেষণ। পাকিস্তানের উপরে এই ঘটনার তাৎক্ষণিক প্রভাব পড়বে। কাশ্মীর ইস্যুতে পাকিস্তানের কূটনৈতিক বিচ্ছিন্নতা আরো বাড়বে। পাকিস্তানের দীর্ঘদিনের কৌশল ছিল ওয়াশিংটন, লন্ডন, ব্রাসেলস সমেত পশ্চিমের রাজধানীগুলোতে কাশ্মীর ইস্যুর আন্তর্জাতিকীকরণ করে দেয়া। এখন সবচেয়ে প্রভাবশালী পশ্চিমের শক্তি আমেরিকা যখন অফিসিয়াল মানচিত্রে পাক অধিকৃত কাশ্মীরকে ভারতের অংশ ধরে নেয়, গিলগিট বালতিস্তানকে যেগুলোকে ওই চীনের কাছে দেওয়ার জন্য সব করে দিয়েছিল এবং যেগুলো এখন পাকিস্তান, যার উপর দিয়ে ওই BRI আসছে, বর্ডার রোড ইনিশিয়েটিভ যেখান দিয়ে আসছে, তো এইগুলো এই কূটনৈতিক বয়ানে নৈতিক ও ইমেজ বেসড ওজন যেটা ছিল চীনের পক্ষে, পাকিস্তানের পক্ষে, সেটা মারাত্মকভাবে এখন কমে যাবে। বাংলাদেশ
গালফ, দক্ষিণ পূর্ব এশিয়ার মতো মুসলিম বহুল বা ডেভেলপিং দেশগুলোর কাছে পাকিস্তান যখন কাশ্মীর ইস্যুতে সমর্থন চাইবে, তখন তারা সহজেই বলতে পারবে বড় শক্তিগুলো তো এখন ভারতের মানচিত্রের সঙ্গে তাল মিলিয়ে চলছে, তাহলে তোমরা কেন এসব বলছো? দ্বিতীয়, এছাড়া ইসলামাবাদ ওয়াশিংটন সম্পর্কের যে ট্রাস্ট ডেফিসিট বা সম্পর্কের অবনতি আরো গভীর হয়ে গেল। পাকিস্তান এখন ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড, ওয়ার্ল্ড ব্যাংক, গালফ ডোনার্স তাদের সবার সহায়তার উপরে ভীষণ নির্ভরশীল। ঐতিহ্যগতভাবে এসব ফোরামে আমেরিকার প্রভাব অনেক। এমন অবস্থায় মানচিত্রের ধাক্কা পাকিস্তানের রাজনৈতিক এলিটের মধ্যে আমেরিকা আর আমাদের কোনো কথাই শুনছে না এই বোধকে আরো শক্তিশালী করবে, তাকে আরো বেশি করে হয়তো চীনের দিকে ঝুঁকে ঠেলে দিতে পারে। তবে বাস্তব দিক থেকে দেখলে পাকিস্তানের পক্ষে ওই আমেরিকার সঙ্গে ব্রেকআপ করা সম্ভব নয়। চীন পাকিস্তান কোলাবোরেশন আরো ঘনিষ্ঠ হওয়ার ঝোঁক আসতে পারে, যেহেতু একই মানচিত্রে পিওকের সঙ্গে